আমাদের গ্রাম নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে। আজ যে ঘটনাটা শেয়ার করব তা ঘটেছিল প্রায় 40 বছর আগে। আমাদের গ্রামে তখনও বিজলি বাতি গিয়ে পৌঁছায়নি। আরেকটা কথা প্রথমেই বলে নেই, এই ঘটনাটি আমি আমার আব্বু এবং দাদির মুখে শুনেছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন তখন বাড়ি শক্ত করে বন্ধক দিয়ে যেতেন এবং সেদিন বাড়ি থেকে বের হওয়া সকলের মানা থাকত। দাদা একদিন খুব তাড়াহুড়োর সহিত জিন তাড়াতে রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে যান। তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন সেই বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8টার মতো বাজে। তিনি অনেক সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করেন এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতেই সেটা হুঙ্কার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা তুই যা পারিস কর। কিন্তু সাথে সাথেই দাদার খেয়াল হলো যে তিনি আজ তাড়াহুড়োয় বাড়ি বন্ধক দিতে ভুলে গেছিলেন। এরই মধ্যে জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন, জমিনা, বদনাটা নিয়ে একটু আসো তো। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন, আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরে হয়। দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন। দাদি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়। তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল। তিনি দৌড় দিলেন ঘরের দিকে, কিন্তু জিনটা এক টানে দাদিকে উঠানোর পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং চুবাতে শুরু করলো। তখন বাড়িতে আমার ফুপু এবং ফুফা ছিলেন। দাদি বিপদের মুহূর্তে একবার বড় ফুপুর নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি তাকলিমা বলে ডাক দেন এবং সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুফুর কানে পৌঁছায়। আমার ফুফু এবং ফুফা দৌড়ে এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন এবং পুকুরের মধ্যে ভাসছেন। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা চিকিৎসা করে দাদিকে সুস্থ করে তোলা হয়। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর থেকে দাদি প্রায় কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। দাদা তাই আমাদের পুরো বাড়ি শিক দিয়ে দেন এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। এরপর দাদা জীবিত থাকাকালীন সময় আর কিছু ঘটেনি। দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত 2টা বা 3টার দিকে বাড়ির বাইরে বের হলে দেখতে পান যে সেই পুকুরের পাড়ে আমার দাদার প্রতিরূপী কেউ একজন বসে আছে। হয়তো এটাই সেই জিনটা যার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, অথবা হয়তো এটা দাদার আত্মা যা আমাদের রক্ষা করার জন্য এখনো আছে। লিসেনার্স, এবার আমরা আজকের পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা যায়। অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা, বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা শুনে চমকে যাই। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলি, ভোর হবার খানিক আগে নাকি নদী মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলেই ওই সময়টা বেছে নেয় তারা মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম ছিল তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানকে সাথে নিয়ে তিনি রাতে মাছ ধরতে বের হন। রাত 3টার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে। উল্লেখ্য যে নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গেলেন। হঠাৎ তারা উভয়ই লক্ষ্য করেন
তাদের থেকে প্রায় মাইল খানেক সামনে দিয়ে একটি যাত্রী নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো, কারণ নৌকার উপরে ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে, তাই দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতর দিয়ে উকি দিয়ে চমকে ওঠেন তৈয়ব মাঝি। নৌকায় কোনো মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো নৌকার পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ। লাশগুলো অনেক পুরনো, পচে গলে আছে। ছাউনির ভিতর একটা মরচে পড়া হারিকেনের আগুন জ্বলছে শুধু। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান। দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পতন ঠেকায় সে। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেথা কথা। আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, অথচ সে নিজে ওই যাত্রী নৌকায় নৌকায় ঠেকিয়েছিল। নৌকায় নৌকায় ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছে। ঠিকখানি বাদেই প্রচণ্ড বাতাসে তাদের নৌকা হাবুডুবু হয়ে পড়ে। হাসান দক্ষ ছেলে ছিল। ছোটবেলা থেকে নৌকা বেয়ে ওর কোনো মতে চাচাকে পাটাতনে শুইয়ে তৈয়ব আলী টানা 1 সপ্তাহ কথা বলতে পারেনি। এরপরে এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছেন। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শুধু তৈয়ব আলী নয়, আরও অনেক জেলের সাথেই হুবহু একই রকম জিনিস ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝেই যে জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় নৌকাডুবির ঘটনা ঘটে। এর মধ্যে কোনো মিল আছে কি জানি না। লিসেনার্স, এবার আমরা আজকে 3য় নাম্বার ঘটনায় চলে যাব। ঘটনাটি আমার কাকার মুখ থেকে শোনা। আমার কাকার গ্রামের বাজারে একটা মুদি দোকান আছে। সেখানে হাটের দিনে অনেক রাত পর্যন্ত বেচা কেনা হয়। কাকা মাঝে মাঝে আস্তে আস্তে নাকি রাত 1টা থেকে 2টা পর্যন্তও বেজে যেত। কাকার দোকানে সেলিম নামের একজন কর্মচারী কাজ করত। সে কথা বলতে পারতো না, মানে বোবা ছিল। কাকা তাকে খুবই আদর যত্ন করত। সেলিমের 3 কুলে কেউ নেই। সে তার দূর সম্পর্কের এক মামার বাড়িতে থাকত। সেই লোক মারা যাওয়ার পর না খেয়েছিল। কাকার দয়া হয়, নিজের দোকানে তাকে কাজ দেন। সেলিম আমার দাদু বাড়িতেই থাকতো। কাকার সাথেই রাতে বাজার থেকে ফিরত। কাকা প্রায়ই বলতেন, সেলিম ছেলেটাকে দেখে ওনার মাঝে মাঝে সন্দেহ হয়। উনি নাকি অনেক দিনই শুনেছেন গভীর রাতে সেলিমের ঘর থেকে কথাবার্তার আওয়াজ পাওয়া যায়। এমনকি কাকিমা নিজেও শুনেছিলেন, কিন্তু সেলিম নিজে বোবা, তার কথা বলার প্রশ্নই আসে না। এক রাতে কাকা অনেক দেরি করে বাসায় ফিরছিলেন। সেদিন হাটবার ছিল, সেই বাজারের লোকজনও ছিল বেশি, তাই দোকান বন্ধ করতে করতে সময়ও বেশি লেগে যেত। কাকা বাড়ির পথ ধরেন রাত 1টার কিছু পরে। সাথে সেলিম ছিল। আগামীকাল বাসায় মেহমান আসার কথা, তাই কাকা হাত থেকে বড়সড় 4টা মুরগি কিনে রেখেছিলেন। সেলিমের হাতে মুরগিগুলো, কাকার হাতে পান সুপারি। চাঁদের আলোয় চারপাশ ভালোই ঝলমল করছিল। কাকা আনমনেই সেলিমের সাথে কথা বলছিলেন। দোকানে আজ কেমন বেচাকেনা হলো সেসব নিয়ে। সেলিম মাথা নিচু করে শুনছে আর পাশাপাশি হাঁটছে। বাজার থেকে প্রায় 200 থেকে 300 হাত আসার পর রাস্তাটা বামে মোড় নিয়েছে অনেকটুকু। কাকা কথা বলতে বলতে আনমনেই এগোচ্ছিলেন। হঠাৎ দেখতে পেলেন সামনে গাছের আলে কি যেন নড়ে উঠল। এখানে বলে রাখা দরকার, আকাশে বিরাট চাঁদ ছিল, এবং এমনকি রাস্তার সাদা বালিগুলোতেও চাঁদের আলো পরে চিকচিক করছিল। পরিষ্কার দেখা যাচ্ছিল চারপাশ। কাকা পাত্তা না দিয়ে এগোতে লাগলেন, কিন্তু সেলিম থমকে দাঁড়ালো। চোখ মুখ কুঁচকে কি যেন দেখার চেষ্টা করলো। নাক দিয়ে ছোক ছোক করে কিসের যেন গন্ধ নেওয়ার চেষ্টা করলো। কাকা সেলিমের মধ্যে এমন ভাব আগে দেখেনি কখনো। তিনি একটু বিরক্ত হলেন।
তারা লাগালেন জলদি যাওয়ার জন্য। কাকা পা বাড়ালেও সেলিম দাঁড়িয়ে রইল। কাকা আবার পিছনে ঘুরে তারা লাগালে সে দৌড়ে এসে কাকার হাত ধরে জোর করে টেনে পিছনের দিকে নিয়ে যেতে চায়। কাকা বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিতে চাইলেন, কিন্তু সেলিমের গায়ে যেন অসুরের শক্তি। সে কাকাকে প্রায় টেনে নিয়ে চলতে লাগলো বাজারের দিকে। এইবার কাকা স্পষ্ট শুনলেন পেছন থেকে কে যেন ওনার এবং সেলিমের নাম ধরে জোরে চিৎকার করলো। আওয়াজটা 3 বার শোনা গেল। অপার্থিব সেই আওয়াজটা শুনেও কাকার কানটা তালা লাগিয়ে দিল। বিমূঢ়ের মতো চেয়ে রইলেন রাস্তার দিকে। কিভাবে যেন ওনার মনে এই শব্দগুলো আঘাত করলো। এ কোনো মানুষের আওয়াজ হতে পারে না, হতে পারে না কোনো পশুর আওয়াজও। তাহলে যা তিনি জীবনে বিশ্বাস করেননি তাই কি হতে যাচ্ছে? এ কি কোনো ভূত প্রেত কিছুর পাল্লায় পড়লেন তিনি? এদিকে সেলিম প্রায় বগল দাবা করে ওনাকে দৌড়ে নিয়ে যেতে লাগলো বাজারের দিকে। সেলিমের হাত থেকে মুরগিগুলো পড়ে গিয়েছিল। কাকা শেষবার যখন একবার পিছনে ফিরলেন তখন দেখলেন সেই মুরগিগুলো যেন অদৃশ্য কোনো হাতের ছোঁয়ায় সেই মোড়ের দিকে যেতে লাগলো। সেই রাত কাকারা বাজারেই কাটিয়ে দিলেন। সকালে ফেরার পথে আরও কিছু লোক নিয়ে ওনারা দেখতে চললেন মোড়ের সেখানে আসলে কি হয়েছে। ওনারা যেই মোড়টার কাছাকাছি পৌঁছালেন তখন দেখলেন সেখানে রাস্তার উপর একটা বর্গের মতো আকৃতি বানিয়ে 4টা মুরগির মাথা সাজানো, আর কিছুটা দূরে সেই মাথা ছাড়া দেহগুলো পড়ে আছে। এই ঘটনা কাকার সাথে উপস্থিত বাকি সবাইও দেখে। বাসায় ফেরার পর কাকা এবং সেলিম দুজনেই অসুস্থ হয়ে পড়ে। সেলিমের প্রায় 15 দিন জ্বর থাকে। ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা আজকের পরের ঘটনায় চলে যাব। আজ থেকে 11 বছর আগের কথা। আমাদের গ্রামের বাড়ি ফেনীতে। ওখানে আমার সেজো মামার বিয়ে উপলক্ষে আমাদের সব রিলেটিভ দেশ ও বিদেশ থেকে সবাই উপস্থিত হয়েছিল। সেটা ছিল ফেনীর পরশুরামের চন্দনা গ্রামে, আমার ছোট খালার বাসায়। আমাদের গ্রামের ভিতর খালার বাড়িটা সবচাইতে বড়, কেননা বেশ কিছুদিন আগেই সেটার মেরামত কাজ হয়েছিল। কিন্তু সবগুলো ঘর হয়নি। একটা ঘর ছিল যেটাতে কেউই যেত না। তার একটা বিশেষ কারণও ছিল। সব আত্মীয় স্বজনরা একসাথে অনেক দিন পর মিলিত হওয়াতে বাড়িতে থাকার জায়গার অভাব পড়ল, যে কারণে সেই ঘরটাতে থাকার ব্যবস্থা করা হয়েছিল। এখন বলছি ঘরটার বিশেষত্বের কথা। আমার ছোট খালার স্বামী অর্থাৎ আমার ছোট খালুর আব্বু ছিলেন মওলানা। তিনি জিন হাজির করতে পারতেন এবং তিনি জিন ডেকে মানুষের অনেক সমস্যাও সমাধান করতেন। তাছাড়া জিন যদি মানুষকে আসর করত তবে সেই ঘরটিতে বসেই তিনি শরীর থেকে জিন নামাতেন। তো আমাদের ছোট খালা এই বিষয়ে আমাদের আগে থেকেই সতর্ক করে দিলেন। কিন্তু আমার বড় মামা আর আমার এক কাজিন, যার নাম কামরুল, ঠিক করলেন ওই রাতে সেই ঘরের বিছানায় শোবেন। কিন্তু খালা আগেই অনেক করে সাবধান করে দিয়েছিলেন সমস্যা সম্পর্কে, কেননা ওই ঘরটা অনেক দিন ধরেই বন্ধ ছিল। আর এর আগে যারাই ওই ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল তারাই কোনো না কোনো ভয়ঙ্কর কিছু দেখতে পেয়েছে। কিন্তু আমার মামা আর কাজিনের বেলায় কে শোনে কার কথা? এই 21 শতাব্দীতে এসে কে এইসব বিশ্বাস করে? কিন্তু বিশ্বাস করাই যে তাদের জন্য শ্রেয় ছিল তা আমরা সকলেই পরে উপলব্ধি করেছিলাম। আমার কাজিন আর মামা যখন রুমে ঘুমিয়ে পড়ল, তার কিছুক্ষণ পর আমার কাজিনের চিৎকারে বাসার সবার একসাথে ঘুম ভেঙে গেল। আমরা সবাই দ্রুত ওই ঘরে ছুটে গিয়ে আমার কাজিনকে খাটের নিচে আর মামাকে সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় আবিষ্কার করি। এরপর যখন ওদের মাথায় মুখে পানি ঢেলে অবস্থার কিছুটা উন্নতি করা হলো, তখন জানতে পারলাম আসলে ওদের সাথে কি ঘটেছিল, যেটা শোনার পর আমার গায়ের রক্ত পানি হয়ে গিয়েছিল। আমার কাজিন বলল যে সে ঘুমের ভেতর দেখতে পেয়েছিল কে যেন অনেক জোরে তার গলা টিপে ধরেছে, আর তাতে বাধা দেবার চেষ্টা করায় তাকে খাট থেকে ফেলে দেওয়া হয়েছে।
এমনকি ওর গলায় আঙ্গুলের ছাপও স্পষ্ট পাওয়া গিয়েছিল। আমার মামা বললেন যে খুব ভারী কিছু একটা যেন ওনার বুকের ওপর বসে জোরে চাপ দিচ্ছিল, যাতে বাধা দেওয়াতে তাকে কষে চড় দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়। এই ঘটনার 6 বছর পর আমার কাজিনের বিয়েতে আবার ছোট খালার বাসায় আমি যাই। ঘটনাক্রমে আমাকে থাকতে হয় ওই রুমে। সেদিনকার সে ঘটনার কথা আমার মনে ছিল না তখন, কিন্তু রাতে সে ঘরে শুয়ে আমি ভয়ানক সব স্বপ্ন দেখতে লাগলাম। একসময় দেখতে পেলাম কে যেন ভারী কিছু একটা দিয়ে অনেক জোর আমার গায়ে আঘাত করছে। ঘুম ভেঙে গেল সাথে সাথেই। উঠে দেখি আমার পাটা এত ব্যথা করছে যা বলার মতো নয়। মনে হচ্ছিল কে যেন আমার পায়ে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে জোরে আঘাত করছে। আম্মুকে এই ঘটনা বলার পর আম্মু আমার সাথে থাকতে ওই ঘরে আসলো। যে আম্মু একটু ঘুমিয়েছে অমনি তিনি ঘুমের মধ্যে দেখতে পেলেন অসম্ভব ভয়ঙ্কর চেহারার একটি মহিলা। সারা শরীরে তার লোম এবং সেগুলো অনেক বড় বড়। হঠাৎ করে সেটা আম্মুকে একটা খামচি দিয়ে দিল। সাথে সাথে আম্মুর ঘুম ভেঙে গেল। আর ঘুম থেকে উঠেই আম্মুর শরীরে খামচি দিলে যেমন ব্যথা লাগে তেমন একটা ব্যথা অনুভব করতে লাগলো। তার মনে হচ্ছিল কেউ যেন সদ্য তাকে খামচি দিয়ে চলে গেল। এই ঘটনার পর সেই দিনই ওই ঘরে মসজিদের ইমাম আর হাফেজদের ডেকে কোরআন খতম দেওয়ার ব্যবস্থা করা হলো। এরকম কিছু আর যেন না ঘটে তার জন্য সব কিছুই করা হলো। আজ এতটা বছর পার হয়ে গেলেও এই ঘটনা আমি আজও ভুলতে পারি না, ভুলতে পারবও না কখনো। লিসেনার্স, এবার আমরা আজকের পরের ঘটনায় চলে যাব। প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব। দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারা খুব খুশি হবে। পুকুরে ঝাপাঝাপি করতে পারবে। শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও স্বচক্ষে দেখতে পারবে। আমার বেশিরভাগ কল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না। এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হয়ে গেলাম। আমাদের গ্রামটাকে অজপাড়া গা বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছাতে হয় গরুর গাড়িতে। বর্ষার সময় নৌকা, তবে মাঝখানে একটা হাওর পরে বলে সেই যাত্রা অগস্ত্য যাত্রার মতো। অনেক দিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। দেখলাম আমার বাচ্চাদের আনন্দ বর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোথেকে যেন একটা হাড় জিরজিরে বেতো ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি হয়ে যায়। 2-3 জন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধু বান্ধবও ছুটে গেল, সেখানেই যায়। তাদের সঙ্গে গোটা 50কে ছেলে পুলে থাকেন। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তা আবির্ভূত। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি এক গাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা। একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছে করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছা করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না। সারাক্ষণই লোকজন আসছে। তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল বিষয় নিয়ে আলোচনায় উৎসাহী। এসেই বলবে, দেশের অবস্থাটা কি কন দেহি ছোর মিয়া, বড়ই চিন্তাযুক্ত আছি। দেশের হইলটা কি, কি দেশ ছিল আর কি হইল। 3-4 পাঁচেকের পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না। গল্প গুজবও তেমন করতে পারি না। তারা আমাকে রেহাই দিল। আমি হাফ ছেড়ে বাঁচলাম।
গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম। সারাদিন লেখালেখি কাটাকুটি করি। সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গ করে বেড়াতে বের হই। চমৎকার লাগে। প্রায় রাতেই একজন দুজন করে গাতক আসে। এরা জ্যোৎস্না ভেজা উঠোনে বসে চমৎকার গান ধরে। ও মোনা, এই কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো। লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো। সারাদিনই লিখি। এক দুপুরের কথা, এক মনে লিখছি, জানালার ওপাশে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি। জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে চোখে চোখ পড়লেই পালিয়ে যায়। আজ পালালো না। আমি বললাম, কি রে? সে মাথাটা চট করে নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলি নাকি? ও আড়াল থেকে বলল, না। নাম কি রে তোর? মন্তাজ মিয়া। আয়, ভেতরে আয় না। কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘু ডাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম। মন্তাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার এই ব্যাপার। জানালার ওপাশে মন্তাজ মিয়া বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মন্তাজ মিয়া? আয় ভেতরে। সে ভিতরে ঢুকলো। আমি বললাম, থাকিস কোথায়? উত্তরে তার পোকা খাওয়া দাঁত বের করে হাসলো। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকলো। গালের উপর কিছুক্ষণ চেপে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, মন্তাজ মিয়া তোমার কাছে নাকি আসে, আসলে একটা চড় দিয়ে বিদায় করবে। কিন্তু কেন? তিনি বললেন, সে একজন বিরাট চোর, যাই দেখে তুলে নিয়ে যায়। ত্রিসীমানায় ঘেঁষতে দিবে না। 2-3 দিন পর পর মার খায়, তাতে হুঁশ হয় না তার। তোমার এখানে এসে কি যে করে। আমি বললাম, কিছুই সে করে না। চুরির সন্ধানে আসে। কে জানে, এর মধ্যে হয়তো তোমার কলম টলম নিয়ে নিয়েছে। না, কিছুই নেয়নি সে। ভালো করে খুঁজে টুজে দেখো, কিছুই বলা যায় না। ওই ছেলের ঘটনা আছে। কি ঘটনা? আছে অনেক ঘটনা, বলবো এক সময়। পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি। হইচই শুনে বের হয়ে এলাম। অবাক হয়ে দেখছি, মন্তাজ মিয়াকে 3-4 জন চ্যাংদোলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফোপাচ্ছে। বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে। একদিকের গাল ফুলে গেছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তিদাতাদের একজন বলল, দেখেন তো এই কলমটা আপনার কি না? মন্তাজের হাতে ছিল। দেখলাম কলমটা আমারই। 4-5 টাকা দামের বল পয়েন্ট। এমন কোনো মর্মাঘ বস্তু নয়। আমার কাছে চাইলেন, দিয়ে দিতাম। চুরি করার প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো। বাচ্চা বয়সে ছেলেটা এখন চুরি শিখলো কেন? বড় হয়ে যে কি করবে? ভাই সাহেব, কলমটা কি আপনার? হ্যাঁ, তবে আমি এটা ওকে দিয়ে দিয়েছি, ছেড়ে দিন। বাচ্চা ছেলে, এত মারধর করেছেন কেন? মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না। শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল, এই মাইরে ওর কিছু হয় না। এইটা এর কাছে পানি ভাত। মাইর না খাইলে এর ভাত হজম হয় না। মন্তাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনেই প্রথম একজনকে দেখেছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি। মন্তাজ মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার ওপাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে 2-1টা কথাবার্তা বলি। আজ একটা কথাও বলা হলো না। মেজাজ খারাপ হয়েছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মন্তাজ মিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে। চুরির ঘটনাটাও 2 দিন পর।
গ্রামের মানুষদের এই একটা অদ্ভুত ব্যাপার, কোনো ঘটনা যে গুরুত্বপূর্ণ কোনটা তুচ্ছ তা এরা বুঝতে পারে না। মমতাজ মিয়ার জীবনের এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি, অথচ তুচ্ছ সব বিষয় অনেকবার করে শোনা হয়ে গেছে। মমতাজ মিয়ার এই ঘটনা এই রকম যে 3 বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মমতাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। এই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মমতাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন না। ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মমতাজ মিয়া মারা গেল। গ্রামে জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। মমতাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল। তার বাবাও খানিকক্ষণ আমার পুত কই গেল বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয়। পুত্র শোকে কাতর হয়ে চলে গেলেন। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয় ততই নাকি সোয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজেই জুম্মা ঘরের পাশে বাদ আসর মমতাজ মিয়ার কবর হয়ে গেল। সব কিছুই খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপারটা শুরু হলো দুপুর রাতের পর, যখন মমতাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হলো। কলমাকান্দা এখান থেকে 21 মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়ে চেঁচিয়ে বলল, তোমরা করছো কি? মমতাজ তো বাচ্চা আছে, কবর খইরা তারে বাইর করো। দিরং করব না বলাই বাহুল্য। কেউ তাকে পাত্তা দিল না। শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দিয়ে দেওয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সবসময় বলে ও মরে নাই, কিন্তু মমতাজ মিয়ার বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে এতই হইচই শুরু করলো যে সবাই বাধ্য হলো মৌলানা সাহেবকে ডেকে আনতে। রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, মমতাজ বাচ্চা আছে, আপনি এরে বাঁচান। আপনি না বললে কবর খুঁড়তো না। আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি পাও ছাড়তাম না। মৌলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ঝেড়ে ফেলতে পারলেন না। রহিমা বজ্র আটুনিতে পা ধরে বসে রইল। মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, বাচ্চা আছে বুঝলা কেমনে? রহিমা ফোপাতে ফোপাতে বলল, আমি জানি। গ্রামের মৌলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমাদের একটা ধারণা আছে, কিন্তু এই ধারণা সত্যি নয়। মৌলানা সাহেব বললেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে। এই মেয়ের মনের শান্তির জন্যে এটা করা যায়। হাদিস শরীফে আছে। কবর খোঁড়া হলো। ভয়াবহ দৃশ্য। মমতাজ মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে, পিটপিট করে তাকাচ্ছে। হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের এক লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া, অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা। অসংখ্য মানুষ জমা হয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা সরল না। মৌলানা সাহেব বললেন, কি রে মমতাজ? মমতাজ মৃদুস্বরে বলল, পানির পিয়াস লাগছে। মৌলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মমতাজ মিয়ার ঘটনা। আমি আমার এই জীবনে অদ্ভুত ঘটনা অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি। ছোট চাচাকে বললেন না, কিছু কয় না, বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেননি কিছু? কতজনে কত জিজ্ঞেস করছে। এক সাংবাদিকও আসছিল, ছবি তুলল, কত কথা জিজ্ঞেস করলো, একটা শব্দ করে না। বদের হাড্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসেছে, লোকজন তাকে ভয়টাই পায়নি। প্রথম প্রথম পাইতো, তারপর আর পায় না। এটা হলো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কেরামতি। আমরা সামান্য মানুষ কি বুঝবো কও? তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি সে কি করে বুঝতে পারলো মমতাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছু নাই, এইটাও তোমার আল্লাহর কুদরত, ওনার কেরামতি। ধর্ম কর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তাআলার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি।
গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে। দার্শনিকের মতো গলায় বলে আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম, খবর দেওয়ার দরকার নাই, এমনিতেই আসবে কেন? ছোট চাচা বললেন, তুমি পলাপান নিয়ে আসছো না? চারদিকে খবর গেছে, এই গ্রামে যত মেয়ের বিয়ে হয়েছে সব এখন নাইর আসবো, এইটাই নিয়ম। আমি অবাকই হলাম, সত্যি সত্যি এটাই নাকি নিয়ম? গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়েরাই আসবে। বাপের দেশের আসার তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি এসেছে? আসবো না মানে? গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়ে নাইর আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়, একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা এটা পছন্দ করলেন না, তবে তার রাজি না হয়েও কোনো উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো এক সময় রহিমাও এলো, সঙ্গে 4টি ছোট ছেলে মেয়ে, হত দরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য 2টা ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো। খাওয়ার শেষে তাকে শাড়িটি দেওয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল। এরকম একটা উপহার বোধ হয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম, কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিসফিস করে বলল, ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না কি কোন ভাইজান? অত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখছি? তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে? রহিমা অনেকটা সময় চুপ করে তারপর বলল, কি কইরা বুঝলাম আমি নিজেও জানি না ভাইজান। মৃত্যুর খবর শূন্যা দৌড়াইয়া আসছি। বাড়ির উঠানে পাও দিতেই মনে হইল মন্দাজ বাচ্চা আছে। কি জন্যে যে মনে হলো জানি না ভাইজান, শুধু মনেই হইল। এইরকম কি তোমার আগেও হয়েছে? মানে কোনো ঘটনা আগে থেকে কি তুমি বলতে পারো? জিন না, মন্তাজ তোমাকে কিছু বলে নেই? জ্ঞান ফিরলে সে কি করে দেখলো বা তার কি মনে হলো? জি না। জিজ্ঞেস করনি? করছি, কথা কয় না। রহিমা আরও খানিকক্ষণ বসে পান টান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল, কিছুতেই আর লিখতে পারি না। সব সময় মনে হয় বাচ্চা একটি ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবল, কি সে দেখল, তখন তার মনের অনুভূতি কেমন ছিল। মন্তাজ মিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আমার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সব সময় মনে হয় বাচ্চা একটি ছেলেকে ভয় স্মৃতি মনে করিয়ে দেওয়াটা অন্যায় কাজ। এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না। তবু একদিন কৌতূহলের হাতে পরাজিত হলাম। দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি। পাড়াগার ঝিম ধরা দুপুর, একটু যেন ঘুম ঘুম আসছে। জানালার বাইরে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি মন্তাজ। আমি বললাম, কি রে, কি খবর মন্তাজ, ভালো আছিস? বোন আসে না চলে গেছে গা, আয় ভেতরে আয়। মন্তাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক, প্রায় খানিকটা গল্পগুজব হয়। মনে মনে আমাকে সে খানিকটা পছন্দও করে। এইসব ছেলে ভালোবাসার খুব কাঙাল হয়। অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অববোধ হয়ে যায়। এই ক্ষেত্রেও তাই ঘটেছে বলে আমার ধারণা। মন্তাজ এসে খাটের এক প্রান্তে বসলো। আরে তোমাকে দেখতে লাগলো।
আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি কেমন? আচ্ছা, ঠিক মতো জবাব দিবি তো? আচ্ছা মন্তাজ, কবরে তুই জেগে উঠেছিলি, মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি? না। না কেন? মন্তাজ চুপ করে রইল, আমার দিক থেকে অন্য দিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, কি দেখলি? চারদিক অন্ধকার। কেমন অন্ধকার? মন্তাজ এবারও জবাব দিল না, মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবু ভয় লাগলো না? মন্তাজ নিচু স্বরে বলল, আরেকজন আমার সাথে আসিল, সেই জন্য ভয় লাগে নাই। আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, আন্ধাইরে কিছু দেখা যায় না। ছেলে না মেয়ে জানি না। সে কি করলো? আমারে আদর করলো আর কইল কোনো ভয় নাই। কিভাবে আদর করলো মনে নাই। কি কি কথা সে বলল, মজার কথা, খালি হাসে। বলতে বলতে মন্তাজ মিয়া ফিক করে হেসে ফেলল। আমি বললাম, কি রকম মজার কথা? দুই একটা বলতো শুনি। মনে নাই, কিছুই মনে নাই। সে কে? এটা কি বলেছে? জি না। ভালো করে ভেবে টেবে বল তো, কোনো কিছু কি মনে পড়ে? ওনার গায়ে শ্যাওলার মতো গন্ধ ছিল। আর কিছু? মন্তাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বলতো, কিছুই মনে নেই। মন্তাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা মনে আসছে। সেটা কি? বলতাম না, কথাটা গোপন। বলবি না কেন? মন্তাজ জবাব দিল না। আমি আবার বললাম, বল মন্তাজ, আমার খুব শুনতে ইচ্ছা করছে। মন্তাজ উঠে চলে গেল। এই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনো দিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবু আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়, রাখুক না, এটা তার অধিকার। এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শ্যাওলাগন্ধির সেই ছায়াসঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিছু যাবে আসবে না। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা ঘটেছে প্রায় 10 বছর আগের ঘটনা। আমার আম্মু আব্বু দুজনেই সরকারি চাকরি করেন। ওনাদের চাকরির সুবাদে আমরা অনেক জায়গায় থেকেছি, যেমন মাধবপুর, হবিগঞ্জ, পলাশ, ত্রিশাল। আবারও আব্বুর বদলি হলো, এবার হলো কিশোরগঞ্জ, আব্বুর পৈতৃক নিবাস। তাই আব্বু ঠিক করলেন যে এবার আর কোথাও যাবেন না, এখানেই থেকে যাবেন। তাই তিনি একটা ভালো বাড়ি দেখতে লাগলেন কেনার জন্য, কিনেও ফেললেন। আমরা উঠলাম নতুন বাড়িতে, কিন্তু বাড়িতে যারা আগেই ভাড়া থাকতো তারা যেতে রাজি হলো না, বরং আবদার করলো ভাড়াটিয়া হিসেবে এখানেই থেকে যেতে। আব্বু শেষমেশ রাজি হলেন। ভাড়াটিয়ারা ছিলেন হিন্দু। যাকে নিয়ে এই ঘটনা, তিনি ওই ভাড়াটিয়া পরিবারের একজন সদস্য ছিলেন। আমাদের থেকে বয়সে অনেক বড়, আমার বড় ভাইয়ের সমবয়সী। ওনার নাম ছিল রনিক। খুবই দুষ্ট প্রকৃতির ছিলেন, তাই ওনাকে বেশিরভাগ সময়ই বাসায় পাওয়া যেত না। সারাদিন এটা সেটা করে বেড়াতেন। একদিন তিনি গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরা শেষে তিনি যথারীতি বাসায় ফিরে এলেন। আমাদের পাশের বাসায় ছিল একটা মেহগনি গাছ। গাছে মেহগনি ফল ধরেছিল। তো রনি ভাই সেই ফল পাড়ার জন্য গাছে উঠে বসলেন। গাছটা যেই দিকে ছিল ওই দিকে ছিল নরসুন্দা নদী। আমাদের বাড়ির দিকটা নদীর পাড় থেকে কাঁটাতারের বেড়াদার তার দিয়ে ঘেরা ছিল। রনি ভাই ফল পাড়ছিল। হঠাৎ কি যেন হলো, আর রনি ভাই ঝটকা খেয়ে গাছ থেকে নিচে পড়ে গেলেন। গাছ থেকে পড়েই তিনি গড়িয়ে যেতে লাগলেন। আমার বড় ভাই ছিলেন পাশেই। তিনি এই কাণ্ড দেখে দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললেন, কিন্তু সেই হ্যাংলা পাতলা ছেলেটিকে আমার বড় ভাই টেনে তুলতে পারছিলেন না। আমার ভাই নিয়মিত ব্যায়াম করেন এবং ওনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। তিনি রনি ভাইকে টেনে তুলতে পারছেন না, এই কথাটা আমার কাছেও বিশ্বাসযোগ্য হতো না, যদি না আমি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হতাম। ভাইয়া যতই তাকে টেনে ধরার চেষ্টা করেন তিনি ততই নিচে নেমে যান।
যেন নিচ থেকে কেউ তাকে বড় কোনো শক্তি দিয়ে টানছে। আস্তে আস্তে তিনি কাঁটাতারের বেড়ার দিকে যেতে লাগলেন। রনি ভাই শুধু চেঁচাচ্ছে আর বলছে, আমাকে বাঁচাও। আমাকে নিয়ে গেল। এরপর অনেক কষ্টে ওনাকে উপরে টেনে তোলা হলো। টেনে তোলার খানিকক্ষণ পর উনি জ্ঞান হারালেন। জ্ঞান হারানোর আগে তিনি শুধু একটা কথাই বলেন যে, আমাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিল। তখন লোকজন কবিরাজের উপর বিশ্বাস করত, তাই এলাকার স্বনামধন্য কবিরাজকে ডেকে নিয়ে আসা হলো। আধ্যাত্মিক কোনো ক্ষমতা তার ছিল কি না জানি না, তবে হিন্দু হলেও তিনি পবিত্র কোরআন মাজিদ মুখস্থ করেছিলেন। তিনি এসে একটা সাদা রুমালে কর্পূর জাতীয় কিছু নিয়ে কি যেন করলেন। তারপর রনি ভাইয়ের মাকে বললেন, তোমার ছেলে আজ মাছ মারতে গিয়েছিল। মহিলা মাথা নেড়ে সম্মতি দিলেন। এরপর কবিরাজ বললেন, ছেলে ভুল করে ফেলেছে, কবরের উপর বসে মাছ মারা ঠিক হয়নি। এরপর তিনি একটা তাবিজ জাতীয় কিছু দিয়ে চলে গেলেন। রনি ভাইয়ের জ্ঞান ফিরলে পরে জানা যায় উনি আসলে একটা কবরের উপরে বসে মাছ ধরেছিলেন। পরে যখন তিনি গাছে ওঠেন তখন তার কেবলই মনে হতো তাকে কে যেন খুব জোরে ঠেলছে এবং এরপর হঠাৎ ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয়। নিচে পড়ে যাওয়ার পর তিনি ওঠার চেষ্টা করলে কে যেন তার পা জড়িয়ে ধরে এবং তাকে গড়িয়ে কাঁটাতারের বেড়ার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর আমার ভাইয়া তাকে টেনে উপরে তোলেন। এই ঘটনার পর থেকে রনি ভাইয়ের মধ্যে ব্যাপক পরিবর্তন দেখা যায়। তিনি আর কোনোদিন মাছ ধরতে যাননি, এমনকি সেই গাছের আশেপাশেও যেতেন না। শোনা ঘটনা হলে আমার বিশ্বাস করতে কষ্ট হতো, কিন্তু চোখের সামনে দেখা ঘটনা কি চোখের ভুল বলে কাটানো যায়? প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের লাইক কমেন্টগুলো আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।